আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমরা তোমাদের জন্য আউট অফ সিলেবাস একটা চ্যাপ্টার জ্যামিতিক আলোকবিজ্ঞান। এটার বিভিন্ন বইয়ে থাকা এমসিকিউ এবং মেডিকেলে, ভার্সিটিতে সাথে ইঞ্জিনিয়ারিং এ আসা কিছু এমসিকিউ আমরা সলভ করব। যাতে তোমাদের একটা ভালো আইডিয়া জেনারেট করতে পারি ভাইয়ারা যে আসলে অ্যাডমিশনে বইয়ের ভেতর থেকে কতটুকু কমন পড়ে বা মেডিকেলের জন্য স্পেশালি বইটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আবারও বলে দিচ্ছি কিভাবে ক্লাসটা করবা। প্রতিটা এমসিকিউ তোমার সামনে আসবে, তুমি নিজেকে নিজে ইভালুয়েট করবা এবং নিজের প্রতি সৎ থেকে ধরো সাপোজ ভাইয়া বললাম ১ নাম্বার যে এমসিকিউটা আছে এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া বি। ১ নাম্বার এমসিকিউর অ্যান্সার বি। সো তুমি হচ্ছে কি করবা? ১ এর অ্যান্সার বি দাগাবা। সো এইভাবে তুমি নিজেকে ইভালুয়েট করবা। যদি ভুল হয় ক্রস করবা, যদি রাইট হয় নিজেকে রাইট কারেক্ট করবা। ঠিক আছে? সো এইভাবে ভাইরা নিজেকে নিজে ইভালুয়েট করব। আর হচ্ছে মেইন বই আবারও বলতেছি, যেখানেই তুমি যাকেই জিজ্ঞেস করো বলবে যে মেডিকেলের জন্য লিস্ট মেডিকেল বা ভার্সিটির জন্য মেইন বইয়ের কনসেপ্টগুলো বা মেইন বই লাইন বাই লাইন পড়াটা খুব ইম্পর্টেন্ট। যত বেশি ভালো পরিমাণে আইডিয়া থাকবে তোমার, যত কনফিউজ লেস তুমি অ্যান্সার করতে পারবা, তত তুমি নিজে বুঝবা যে নিজে ততটা এফিশিয়েন্টলি তুমি প্রিপারেশন নিতে পারতেছো। ঠিক আছে? এই জন্য হচ্ছে কি করতেছি ভাইরা, বিভিন্ন রাইটারের বইয়ে থাকা এমসিকিউ যেগুলো আসার চান্স খুব বেশি। যদিও ইসাক স্যারের বই থেকে মেইনলি আসে, বাট ভাইরা ইসাক স্যারের বইয়ের পাশাপাশি অন্যান্য যে রাইটারের বইগুলো আছে, তপন স্যার আছে, সেলু স্যার আছে, আরো অনেক রাইটার আছে। সো মোটামুটি ৪০টার মতো রাইটার আছে। সো উনাদের বইয়ের থাকা এমসিকিউ গুলো ভাইরা নিয়ে আসছি। সো এরই ধারাবাহিকতায় ভাইরা আজকে কি করব? জ্যামিতিক আলোক বিজ্ঞানের এমসিকিউ গুলো সলভ করব। আবার বলে দিচ্ছি, এই চ্যাপ্টারে অনেক ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আছে, অনেক চিত্র আছে, অনেক অ্যাডভান্স টপিক আছে। লাইট ইটসেলফ অ্যাডভান্স টপিক, রাইট? তোমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বা বা কোয়ান্টাম মেকানিক্স হয়তো ইচ্ছার থেকে হচ্ছে কেউ কিছু এক্সপ্লোর করা ট্রাই করছো। সো লাইটের ব্যাপারটা হচ্ছে ঐরকম অ্যাডভান্স টপিক। আমরা হচ্ছে এত ডিটেলসে যাব না। আমাদের যতটুকু দরকার অ্যাডমিশনের জন্য, এটা খুব অল্প সময়ে আমরা জাস্ট ক্লাসটা করে গেলেই এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের এমসিকিউর ব্যাপারে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারি আমরা। ঠিক আছে? তো আমরা শুরু করি। সো প্রথম যে এমসিকিউটা তোমাদের সামনে আসছে এখানে, যেটা ইসাক স্যার বই আছে এবং এটা মেডিকেলে আসছে। তাহলে বুঝো, বই থেকে ডিরেক্ট মেডিকেলে আসছে। সো জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলা আছে? কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ বেশি হবে? কোন বর্ণের আলোর বেগ বেশি হবে? আচ্ছা, বেগের ব্যাপারটা তুমি যদি একদম সিম্পল ভাষায় বলো, আলোকে একটা তরঙ্গ, রাইট? সো তরঙ্গের যে বেগ, এই ভি সমান কি ভাইয়া? ফ্রিকোয়েন্সি ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। এখন একটা জিনিস মাথায় রাখবো অলওয়েজ ভাইরা, এই কথাটা অলওয়েজ বলি বা মেইনলি যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিজম চ্যাপ্টারগুলো থেকে শুরু করি সেকেন্ড পেপারে, মানে মেইন কথা হচ্ছে ভাই ৪ নাম্বার চ্যাপ্টার থেকে পরবর্তী চ্যাপ্টারগুলো যখন পড়াই তখন হচ্ছে কথাগুলো বলা শুরু করি। আলো যখন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িত চৌম্বক তরঙ্গ যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে, তোমার একটা জিনিস কখনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কখনো চেঞ্জ হবে না। বাকি সবকিছু চেঞ্জ হবে। ব্যাগ চেঞ্জ হবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, তারপর হচ্ছে এনার্জির ব্যাপারগুলো কি না, এনার্জিও চেঞ্জ হবে কারণ এনার্জি মেইনলি ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর, রাইট? সো ব্যাগ চেঞ্জ হবে আর হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে। ঠিক আছে? তো তোমাকে বলছে আলোর পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ বেশি হবে। এখন তোমার বেগটাকে তুমি বাড়াইতে চাচ্ছ, কি করতে চাচ্ছ? ভেলোসিটি যেটা সেটাকে বাড়াইতে চাচ্ছ, ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবে না। চেঞ্জ করতে হবে কোনটা? ল্যামডা। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তুমি কি করতে হবে? ল্যামডাকেও বাড়াইতে হবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি বেগ পাবা যেই বর্ণের ল্যামডা বা যেই আলোর ল্যামডা কি অ্যাকচুয়ালি বড়, রাইট? সো এখানে যেহেতু আমাদের দৃশ্যমান রেঞ্জের আলোগুলো দেওয়া আছে, এটা একটা খুব সুন্দর শর্টকাট। আমরা হয়তো ছোটবেলা থেকে জেনে আসতেছি। শর্টকাটটা কি ভাই? বেনি কলা। বেনি আসহ কলা। বেগুনি, নীল, আসমানি, তারপর সবুজ, হলুদ, কমলা, লাল। বাম দিক থেকে যখন ডান দিকে যাবা, তোমার তরঙ্গ দৈর্ঘ্য কি করবে? ল্যামডা হচ্ছে বৃদ্ধি পাবে। তার মানে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? লাল আলোর। আর সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনি আলোর। বেগুনি বর্ণের আর কি, আলোর না। লাল বর্ণের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, রাইট? সো তোমার তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম করা লাগবে ভেলোসিটি ম্যাক্সিমাম করার জন্য। তার মানে এখানে অ্যান্সার হবে কি? এই সবগুলা বর্ণের মধ্যে সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার পাও? লাল আলোর পাও। তার মানে অ্যান্সার কি হবে? লাল, রাইট? একটু কনসেপচুয়ালি চিন্তা করবা, দেখবা কোনো কিছু তোমার মনে রাখতে হবে না, তুমি নিজে অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে? সো কাচের মধ্য দিয়ে বিভিন্ন বর্ণের আলো পরিভ্রমণ করলে কোন বর্ণের আলোর বেগ বেশি হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে লাল। ওকে, আই গেস এটা ক্লিয়ার তোমাদের। তারপরে আলোক রশ্মি কাঁচ থেকে পানিতে প্রবেশ করলে সংকট কোণ ন্যূনতম হবে। আচ্ছা, সংকট কোণের ব্যাপারটা কি বলতো ভাইয়া? আমরা একদম যদি থিওরিটি একটু বোঝার ট্রাই করি যে থিওরিটাতে অ্যাকচুয়ালি কি বলে। আমাদের দুইটা প্লেন আছে, ধরো এটা হচ্ছে আহ, তল আর এটা হচ্ছে কি অভিলম্ব। অভিলম্বের মধ্যে কি করছে? একটা আলোক রশ্মি আপতিত হয়েছে। হ্যাঁ, আপতিত হয়েছে। ঠিক আছে?
আচ্ছা ভাইরা উল্টা উল্টা বলি, ধরো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার কি ঘন মাধ্যম। সো ঘন থেকে যখন হালকা মাধ্যমে আলোক রশ্মি আপতিত হয়, আপতন কোণের একটা স্পেসিফিক ভ্যালু আছে, যে ভ্যালুর জন্য আমরা প্রতিফলিত রশ্মি কি বিভেদ তল দিয়ে ঘেঁষে যায় বা সমতল দিয়ে ঘেঁষে যায়, রাইট? মানে কি মেইন কথা হচ্ছে ভাইয়া অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে প্রতিফলিত রশ্মি, আর এই যে কোণটা, যে কোণের জন্য প্রতিফলিত রশ্মিটা অভিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হচ্ছে সংকট কোণ বা থিটা সি। এখন এই যে 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরাঙ্ক, মেইনলি 2 নম্বরটা কি হয়, বায়ু হয়, রাইট? 1 নম্বর সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরাঙ্ক, এই যে 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরাঙ্ক, এটাকে আমরা নরমালি মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, আর এই মিউ এর ভ্যালুটাই তোমার আসে হচ্ছে 1/sin থিটা সি, 1/sin থিটা সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কনসেপশন, এখান থেকে আসছে যেটা। এখন এই জিনিসটা আমরা কিভাবে এখানে ইউজ করতে পারি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে, তোমরা একটা জিনিস মাথায় রাখবা, আমাদের প্রতিসরাঙ্ক যে ব্যাপারটা আছে, প্রতিসরাঙ্ক ব্যাপারটা অ্যাকচুয়ালি তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে এবং ইনভার্সলি ডিপেন্ড করে। মানে কি, মানে হচ্ছে ভাইয়া প্রতিসরাঙ্ক যার বেশি, প্রতিসরাঙ্ক যে মাধ্যমে বেশি, ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে, ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আলো গেলে নরমালি ছোট আলোগুলো লাইটগুলো ইজিলি পাস করতে পারে, যদি তরঙ্গ দৈর্ঘ্য বড় হয় তাহলে স্ক্যাটার্ড হয়ে যায়। ওইটা আমাদের বুঝতে হবে না, বাট মেইন কথা হচ্ছে ভাইয়া আমাদের প্রতিসরাঙ্ক এবং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ইনভার্সলি প্রপোর্শন, ঠিক আছে? এখন ইনভার্সলি যদি প্রপোর্শনাল হয়, তুমি মিউ আর সাইন থিটা সি বা মিউ এবং থিটা সি এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল, দেখে বোঝা যাচ্ছে ভাই উপরে মিউ নিচে হচ্ছে থিটা সি, এবং মিউ এবং থিটা সি যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, আবার মিউ এবং ল্যামডা এটাও ইনভার্সলি প্রপোর্শনাল। সো ভাই একটা জিনিস বলতে পারি কিনা, একটা জিনিস এখান থেকে বলতে পারি কিনা, একটা কনক্লুশন ভাইরে দিতে পারি কিনা, যে তরঙ্গ দৈর্ঘ্য ব্যাপারটা যেটা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের সংকট কোণের সমানুপাতিক। এই কনক্লুশনটা দিতে পারতেছি কিনা, কেন দিতে পারতেছি? হ্যাঁ ভাই দিতে পারবো। কেন? কারণ হচ্ছে প্রতিসরাঙ্ক এবং সাইন থিটা সি বা সংকট কোণ, আর সংকট কোণের সাইনের ভ্যালু ইনভার্সলি প্রপোর্শনাল, প্রতিসরাঙ্ক এবং আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কি ইনভার্সলি প্রপোর্শনাল। সো ভাইরা হচ্ছে এটা এবং এটা, এই দুইটা সম্পর্ক একসাথে যদি করলে ভাইরা কি পাচ্ছি, সংকট কোণ এবং তরঙ্গ দৈর্ঘ্য দুইটা সমানুপাতিক, রাইট? আমাকে কি বলছে, আমি সংকট কোণকে ন্যূনতম করতে চাবো, সংকট কোণকে ন্যূনতম করতে হলে ল্যামডাকে কি করতে হবে, মিনিমাম করতে হবে। ল্যামডা মিনিমাম কোন ক্ষেত্রে হয়, ল্যামডা মিনিমাম কোন ক্ষেত্রে হয়, এখানেও বেসিক আমাদের 7টা বর্ণ দেওয়া আছে, 7টার মধ্যে 4টা দেওয়া আছে। তো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট কার, বেগুনি, রাইট? তার মানে এখানে রাইট অ্যান্সার কি হবে, এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে বেগুনি। আই গেস ক্লিয়ার ব্যাপারটা, রাইট? ওকে, তারপরে মরীচিকা ব্যাখ্যা করার জন্য মেইনলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সো এটার অ্যান্সার কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অভ্যন্তরীণ প্রতিফলনটা পূর্ণ, হ্যাঁ ঠিক আছে। তারপরে বায়ু এবং হীরকের মধ্যে সংকট কোণ দেওয়া আছে, হীরকের প্রতিসরাঙ্ক ব্যাখ্যা করো। সো ভাইরা অলরেডি বলছি যে 1 নাম্বার থেকে 2 নাম্বার মাধ্যমে যখন আলো যাবে, সো এই যে প্রতিসরাঙ্কটা আছে এটাকে আমরা মেইনলি মিউ বলতেছি। ভালো মতো বুঝবা, 1 নাম্বার কি ছিল, 1 নাম্বার ছিল হচ্ছে ভাই ঘন, 1 নাম্বার ছিল হচ্ছে ঘন মাধ্যম, আর 2 নাম্বার ছিল হচ্ছে ভাইয়া হালকা মাধ্যম। উল্টা হইলে কি প্রতিসরাঙ্ক, উল্টা হইলে কি আমরা সংকট কোণ পাবো? অ্যান্সার হচ্ছে না ভাইয়া, সংকট কোণ পাবো না। সংকট কোণ আমরা তখনই পাবো যখন আলো অ্যাকচুয়ালি ঘন থেকে হালকা মাধ্যমে যাবে, ঠিক আছে? ভালো কথা। এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি 1/sin থিটা সি দিয়ে, 1/sin থিটা সি দিয়ে। এবং এই জিনিসটাকে এই যে 1 মিউ 2, 1 মিউ 2 এই জিনিসটাকে আমরা হচ্ছে অন্যভাবে লিখতে পারি, বাট আমাদের এই কেসে লাগবে না। ওকে, ভালো কথা। সো আমাদের এটা দেওয়া আছে, আমরা কি করব, প্রতিসরাঙ্ক বের করব। তার মানে মেইনলি হচ্ছে মিউ বের করব। মিউ যদি বের করি 1/sin 25 ডিগ্রি। এখন sin 25 ডিগ্রির ভ্যালু কত? হ্যাঁ আমরা তো জানি না, প্রবলেম নাই। আমরা হচ্ছে এটা কিভাবে হাতে হাতে ক্যালকুলেশন করব, ওই জিনিসটা আমাদের বুঝতে হবে। প্রথম এটা যদি বুঝতে চাই, আমরা একটা জিনিস একটু বুঝে নেই যে ভাইয়া আমাদের আ কয়েকটা ভ্যালু, তুমি যখন একটু হালকা পাতলা ক্যালকুলেশন নিয়ে ইন্টারেস্টেড থাকবা, তখন তুমি নিজেই একটু ফাইন্ড আউট করতে পারবা যে ভাইয়া ধরো তুমি sin 30, sin 30 এর ভ্যালু কত ভাইয়া? 0.5 বা হাফ। এটা তো আমরা জানি, রাইট? sin 30 ভ্যালু 0.5 হাফ। তুমি কি করো, sin 20 এর ভ্যালু বাইর করো। sin 20 এর ভ্যালু বাইর করো। দেখবা হচ্ছে তুমি পাচ্ছ অ্যাকচুয়ালি 0.42, 0.42 সামথিং, রাইট? ঠিক আছে? এখন তুমি একটা জিনিস বুঝার ট্রাই করো, আমি যদি এই দুইটা জিনিস ইউজ করে sin 25 এর ভ্যালু বাড়ি করতে চাই, কত আসবে? কারণ এখানে যেহেতু sin 25 আছে। দেখো sin 30 চেয়ে sin 25 কি ছোট, আবার sin 20 এর চেয়ে sin 25 বড়। তার মানে ভ্যালুটা কি 0.5 এর চেয়ে ছোট হবে এবং 0.42 এর চেয়ে বড় হবে। সো তুমি কি করবা, তুমি ধরো 42, 0.44 লিখলা, 0.44 লিখলা, ঠিক আছে? জাস্ট আমরা একটা গ্যাস করলাম যে ভ্যালুটা 0.44 হতে পারে। সো আমি যদি এটাকে এখানে বসাই 1/0.44, তুমি কি করবা, এই ভ্যালুটা যদি বাইর করতে চাও, তুমি হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে আরেকটু
মডিফাই করতে পারো, উপর নিচে 100 দিয়ে গুণ করো, সো 100 ডিভাইড বাই 44, 100 ডিভাইড বাই 44। এটা যদি তুমি ভাগ করো, 44 কে 100 দিয়ে ভাগ করো, কি আসবে? প্রথম হচ্ছে 2 দিয়ে, সো 88, এখানে কত আসবে? 12। ভাগ যায় না, পয়েন্ট দাও, পয়েন্ট যাচ্ছে 0 আনো। সো কয়বার যাচ্ছে ভাইয়া? মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, ভাইরা এক্স্যাক্টলি বলতে পারবো না, অ্যাপ্রক্সিমেটলি 3 বার যাচ্ছে। সো রাইট, সো 3 বার গেলে মোটামুটি কিছু একটা আসবে, মানে আরো পয়েন্ট পাবা। বাট আমার ফাইনাল অ্যান্সার কি? 2.3 এর মতো আসতেছে। সো 2.3 কারেক্ট অ্যান্সার কোনটা আছে? 2.3 হচ্ছে বি। সো রাইট অ্যান্সার কি হবে? বি হবে। ঠিক আছে? সো এই যে জিনিসটা, এই জিনিসগুলো কিন্তু তুমি ক্যালকুলেশন করতে করতে বুঝে ফেলার কথা, বা একটু যদি মনোযোগ দিয়ে ক্যালকুলেশনগুলো করো, তখন হচ্ছে মাথায় এই জিনিসগুলো ক্লিক করার কথা। এই জিনিসগুলো ক্লিক করতে পারাটাই হচ্ছে অন্য 10টা স্টুডেন্ট থেকে তোমাকে একটু আলাদা করে ফেলবে, যেটা অ্যাকচুয়ালি তোমার অ্যাডমিশনে খুব ভালো কাজে লাগে। এই জিনিসগুলো ভালো মতো বুঝে বুঝে করার ট্রাই করবা। অ্যান্সার কি হবে? 2.36। পুকুরের পানির ভেতর মাছকে কিছুটা উপরে দেখা যাওয়ার কারণ কি? আমাদের বায়ু থেকে যখন পানিতে আলো প্রবেশ করে, বায়ুর ঘনত্ব একরকম, পানির ঘনত্ব আরেক রকম। সো দুইটা ভিন্ন ঘনত্বের মাঝে আলো ট্রাভেল করতেছে, কি হবে? আমার প্রতিসরণ হবে, রাইট? আলো অভিলম্বের দিকে সরে আসবে অথবা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। সো অ্যাকচুয়ালি যে বস্তুটা নিচে যে পজিশনে থাকতেছে, আমরা ওই পজিশনের একটু উপরে দেখবো। পানির ক্ষেত্রে পানির মধ্যে বস্তুটা যত গভীরতা থাকে এর চেয়ে একটু উপরে দেখবো। সো মেইনলি কিসের জন্য হয়? প্রতিসরণের জন্য হয়। তারপরে বায়ু সাপেক্ষে পানি এবং কাচের প্রতিসরাঙ্ক। বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কি দেওয়া আছে? বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক এ। প্রথম হচ্ছে কার সাপেক্ষে? কার প্রতিসরাঙ্ক? বায়ুর সাপেক্ষে পানি, এয়ারের সাপেক্ষে ওয়াটারের কত? 4/3। ভালো কথা, এটা হচ্ছে প্রথম দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে বায়ুর সাপেক্ষে কাচের। কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। কার প্রতিসরাঙ্ক? কাচের। কত দেওয়া আছে ভাইয়া? 3/2। ভালো কথা। কাচ সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, এই জিনিসটা বোঝার আগে ভাইয়া হচ্ছে একটা জেনারেল ফর্মুলা দিচ্ছি। জেনারেল ফর্মুলা হচ্ছে তোমরা মনে রাখবা। যে কোনো, ধরো আমি বললাম যে ভাইয়া একটা মাধ্যম হচ্ছে 1 আর একটা মাধ্যম হচ্ছে 2। 1 নম্বরের সাপেক্ষে এটা কি বলছে? এটা হচ্ছে কার সাপেক্ষে? কার সাপেক্ষে। আর এটা কি? এটা হচ্ছে কার প্রতিসরাঙ্ক? কার প্রতিসরাঙ্ক। 1 এর সাপেক্ষে 2 এর। হ্যাঁ ভাই, এটা দিয়ে আমরা 1 এর সাপেক্ষে 2 এর বোঝাচ্ছি। সো এটাকে তুমি সিম্পলি লিখবা 2 নম্বরের পরম প্রতিসরাঙ্ক, 1 নম্বরের পরম প্রতিসরাঙ্ক। 2 নম্বরের পরম প্রতিসরাঙ্ক মানে কি? এয়ার রেসপেক্টে 2 নম্বরের প্রতিসরাঙ্ক, নিচে হচ্ছে এয়ার রেসপেক্ট 1 নম্বরের প্রতিসরাঙ্ক। এয়ার রেসপেক্টে বা শূন্য মাধ্যমের রেসপেক্টে যে ভ্যালুটা ওইটা হচ্ছে পরম। ওকে, ভালো কথা। এবং এটা হচ্ছে sin i ডিভাইড বাই sin r। i মানে কি? i মানে হচ্ছে আপতন কোণ, আর মানে হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে? প্রতিসরণ, নট প্রতিফলন। প্রতিফলন কোণ একটা, প্রতিসরণ কোণ একটা। প্রতিফলন কোণ হচ্ছে ওইটা যেটা হচ্ছে ধরো এরকম বায়ু থেকে আলো বিভেদ তলে পড়ছে, বিভেদ তল থেকে আবার কি করছে? আলোটা আবার বায়ুতেই ফেরত আসছে, এটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিসরণ কোণটা বিভেদ তলে পড়ছে, পরে হচ্ছে মাধ্যম চেঞ্জ করুন, একটা মিডিয়ামে চলে গেছে, তখন অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। সো এটা হচ্ছে প্রতিসরণ বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। ওকে, ভালো কথা। এটা গেল। এই জিনিসটা কি আসবে? এই জিনিসটা আসবে হচ্ছে ভাইয়া C2 ডিভাইড বাই C1। C2 কি? C2 হচ্ছে ভাই 2 নাম্বার মিডিয়ামে আলোর বেগ ডিভাইডেড বাই, আচ্ছা C2 না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভুল হচ্ছে, C1 ডিভাইড বাই C2। 2 নাম্বার মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই, মানে 1 নাম্বার মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই 2 নাম্বার মাধ্যমে আলোর বেগ। সো ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হয় না, রাইট? আমরা এটা কি লিখতে পারি? f λ1 ডিভাইড বাই f λ2। সো f বাদ যাবে, তার মানে কি থাকবে? λ1 ডিভাইড বাই λ2। এই সম্পর্কগুলো জাস্ট একটু মনে রাখবা, তাইলে হচ্ছে তোমার অ্যান্সারগুলো ইজিলি চলে আসবে। ভালো কথা। এখন একটু যদি ভালো মতো খেয়াল করো, জিনিসটার একটু জেনারেল ফর্মুলা আছে। এই যে এই দুইটা জায়গা থেকে যদি ওই জিনিসগুলো তোমাদের ম্যাথমেটিক্সে এতটা হেল্প করবে না, কারণ অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স আসবেই না। আমি লিখতে পারি কি μ2 sin r সমান হচ্ছে μ1 sin i। তো এই জিনিসটা আসলে একটু হেল্প করে মাঝে মাঝে। কোথায় হেল্প করে? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে জেনারেল ফর্মুলা, প্রতিসরণের জেনারেল ফর্মুলা। কেন জেনারেল ফর্মুলা বলা হচ্ছে? আর কি ছিল? আর ছিল হচ্ছে 2 নাম্বার মাধ্যমে প্রতিসরণ কোণ। সো 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণ কোণ ইনটু 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণ কোণ। আই কি ছিল? 1 নাম্বার মাধ্যমের আপতন কোণ। আপতন কোণ ইনটু 1 নাম্বার মাধ্যমের প্রতিসরাঙ্ক। সো এই জিনিসটা হচ্ছে একটু জেনারেল ফর্মুলা। আমাদের এই জিনিসগুলো লাগবে না। আমরা এটা দিছি কারণ এই জিনিসটা আমাদের হেল্প করবে সামনে। ভালো কথা। আমাদের এখানে কি চাইছে? কাচ সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। কি চাইছে? কার প্রতিসরাঙ্ক চাইছে ভাইয়া? পানির প্রতিসরাঙ্ক চাইছে কার সাপেক্ষে? কাচের রেসপেক্টে। সো আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হচ্ছে ভাইয়া পানির প্রতিসরাঙ্ক ডিভাইড বাই কাচের প্রতিসরাঙ্ক। এখন এই জিনিসটা আমরা এয়ারের রেসপেক্টে বলতে পারি অথবা শূন্য মাধ্যমের রেসপেক্টে বলতে পারি। এটা অ্যাকচুয়ালি পরম প্রতিসরাঙ্ক। মানে মিউ কি? এটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক বোঝায়। এ মিউ কি? এটাও পরম প্রতিসরাঙ্ক বোঝায়, বাট এয়ারের রেসপেক্ট, এবং আমরা এয়ারের প্রতিসরাঙ্ক কত ধরে নিই? 1 ধরে নিই। সো জিনিসটা তেমন চেঞ্জ আসবে না। আমাদের দেখো এই ভ্যালুগুলাই দেওয়া আছে।
এম ইউ ডাব্লিউ দেওয়া আছে 4/3 আর ওইটা দেওয়া আছে হচ্ছে 3/2। সো তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো ভাইয়া 4/3 ইন্টু উপর হচ্ছে 2 চলে যাবে 2/3। সো এটা কত আসবে ভাই 4 দুগুণে 8 ডিভাইড বাই 3 তারিখা 9। সো 8/9 হুইচ ওয়ান? সি। আই গেস ক্লিয়ার রাইট? একদম বেসিক। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, তাহলে সে দেখবা মোটামুটি ম্যাথমেটিক্যাল যাই আসবে এই চ্যাপ্টার থেকে তুমি অ্যান্সার করতে পারবা। বায়ু সাপেক্ষে পানি এবং কাজ সাপেক্ষে এটা তো হ্যাঁ মাত্র এফ ফোকাস দূরত্বের দুইটা উত্তর লেন্স পরস্পর সংস্পর্শে রাখলে দূরত্ব কি মানে তুল্য ফোকাস কি হবে? আচ্ছা এই জিনিসটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। ধরো এটা হচ্ছে আমার কাছে একটা উত্তর লেন্স দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। এরা কি করছে? স্পর্শ করে রাখছে, দুইটা উত্তর লেন্স স্পর্শ করে রাখছে। এই যে উত্তর লেন্স এটার ফোকাস দূরত্ব ধরো হচ্ছে f1, এই যে উত্তর লেন্স এটার ফোকাস দূরত্ব হচ্ছে f2। তুমি কি করছো? এই দুইটা ফোকাস এই দুইটা উত্তর লেন্সের বদলে এমন একটা লেন্স ইউজ করবা যেটা অ্যাকচুয়ালি এই দুইটা লেন্সের কাজ করবে। মানে বুঝতেছো ব্যাপারটা? বুঝতেছো? তোমরা চলতরিৎ পড়ো নাই? চলতরিৎ তো পড়ছো রাইট? তো চলতরিৎ হচ্ছে এই কনসেপ্টগুলো খুব ভালো কাজে লাগে। আমরা যেটাকে বলি হচ্ছে তুল্য তুল্য রোধ বের করা। এখানে এক্স্যাক্টলি সেম। এখানে দুইটা লেন্স এর তুল্য লেন্স বের করবা, যেটার তুল্য ফ্রিকোয়েন্সি কত এটা তুমি প্রথম দুইটা লেন্সের রেসপেক্টে বের করতে হবে। সো ভাই ডিরেক্ট ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, ফর্মুলাটা তোমরা মাথায় রাখতে পারো। ফর্মুলাটা হচ্ছে ভাই এরকম যে 1/f সমান হচ্ছে 1/f1 প্লাস 1/f2 প্লাস 1/f3 এভাবে কি চলতে থাকবে, ঠিক আছে? চলতে থাকবে। এবং এখানে যেহেতু দুইটা দেওয়া আছে, দুইটারই ফোকাস কি f। সো তুমি যদি 1/f বের করতে চাও, মানে নতুন ফোকাস দূরত্বটা বের করতে চাও, এটা কি আসবে 1/f প্লাস 1/f। সো এটা কি আসবে উপর হচ্ছে 2 রাইট? তার মানে তুমি f নিউ কে কি লিখতে পারো? f নিউ কে লিখতে পারো হচ্ছে ভাইয়া f ডিভাইড বাই 2। মনে আছে দুইটা সমমানের রোধ আমরা যদি সমান্তরালে এড করতাম তো রোধ কি আসতো? ওই ভ্যালুটা ডিভাইড বাই 2। এক্স্যাক্টলি এখানে সেম হচ্ছে, এক্স্যাক্টলি এখানে সেম হচ্ছে। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হচ্ছে ঘ, সরি খ। ঠিক আছে। অপটিক্যাল ফাইবার কোন পদ্ধতিতে কাজ করে? অপটিক্যাল ফাইবার মানে কি? মানে হচ্ছে আমরা এক জায়গা থেকে অনেক দূরবর্তী একটা জায়গাতে যখন কোনো ইনফরমেশন পাঠাতে যাবো, যেমন ধরো ইউএসএ তে কোনো একটা খবর হচ্ছে বা ইউএসএ তে কোনো একটা ঘটনা ঘটছে, আমরা বাংলাদেশে বসে কি ইনস্ট্যান্ট জানতে পারছি। কিভাবে? অপটিক্যাল ফাইবার ইউজের মাধ্যমে রাইট? এখন বলবা ইন্টারনেট, না ভাই ইন্টারনেটটা কাজটা করি অপটিক্যাল ফাইবারের থ্রুতে। সো অপটিক্যাল ফাইবারের মধ্যে কি হয়? আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ঘটে কি আস্তে 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 আলো সামনের দিকে এগিয়ে যায়। ওকে। তারপরে বায়ু থেকে কোনো মাধ্যমে ভেতর একটি আলোক রশ্মি প্রবেশ করে তার গতি 15% হ্রাস পায়, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? সো ধরো বায়ু থেকে কোন একটা মাধ্যম, এটাকে বললাম ভাই আননোন মাধ্যম। সো এই মাধ্যমে যখন আলো প্রবেশ করবে প্রতিসরাঙ্ক কি হবে? প্রতিসরাঙ্ক কি হবে ভাই? মিউ আননোন ডিভাইড বাই মিউ এয়ার। এটা সমান কি হবে ভাই? সি এয়ার ডিভাইড বাই সি আননোন রাইট? সি আননোন। এখন দেখো এয়ার এর প্রতিসরাঙ্ক কত ভাইয়া? এয়ার এর প্রতিসরাঙ্ক হচ্ছে ভাইয়া 1। আমরা হচ্ছে মিউ আননোন বের করব। ডাব্লিউ না এটা হচ্ছে আননোন। ওকে। এয়ার এর মধ্যে আলোর বেগ কত? আমরা ধরলাম সি এবং 15% হ্রাস পাই ওই মাধ্যমে যখন প্রবেশ করে। তার মানে আলোর বেগ কত হবে? ধরো এয়ার এর মধ্যে যদি আলোর বেগ 100 হয়, 15% হ্রাস পাওয়া মানে কি? 15 কমে যাওয়া। তার মানে তখন কত হবে? 85 হবে রাইট? এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 0.85 সি হবে। সি সি বাদ, তার মানে 1/0.85। সো 1/0.85 মানে কি ভাই? 100 দিয়ে গুণ করে 100 ডিভাইড বাই 85। সো মিউ আননোন এটা হচ্ছে 100 ডিভাইড বাই 85। এখন এই ভ্যালুটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে এটা কত আসে এক্স্যাক্টলি। এই ভ্যালুটা তোমাকে ফাইন্ড আউট করতে প্রথম কথা হচ্ছে ভাইয়া 100 কে তুমি 85 দিয়ে ভাগ করবা, ভ্যালুটা 1 এর চেয়ে বড় হবে। দ্যাটস রাইট রাইট? 1 এর চেয়ে বড় হবে। 2 হবে? না ভাই 2 হবে না। তার মানে 2 এর চেয়ে ছোট হবে। 1.5 হবে? চলো দেখি। 85 কে তুমি 100 দিয়ে ভাগ করো। কত? একবার যাও। একবার দিলে কত আসে? 85। আর কত থাকে? 15 রাইট? তুমি দশমিক বসে একটা শূন্য আনো। দুইবার যাচ্ছে? মানে অ্যাপ্রক্সিমেটলি দুইবার যাচ্ছে। 85 দিয়ে 170 আসার কথা রাইট? 85 কে যখন তুমি 2 দিয়ে সাপোজ আমি এখানে 2 বসাইলাম। এই যে সাপোজ আমি এখানে 2 বসাইলাম। সো এখানে কত আসবে? 170। ভ্যালুটা একটু বড় আসতেছে। তার মানে অ্যাকচুয়ালি দুইবার যাবে না। এর চেয়ে একটু কম যাবে রাইট? এর চেয়ে যদি একটু কম যায় সো 1.2 অ্যান্সার হবে না, 1.1 সামথিং অ্যান্সার হবে। 1.1 সামথিং কয়টা অপশন আছে? একটা অপশন আছে। হুইচ ওয়ান? ঘ। সো ঘ নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। গট ইট? একদম ইজি রাইট? ওকে। আলো চলার পথে শক্তির অপচয় কম করে যে পথে চলে সে নীতি কি বলে? ভাই ফার্মাটের নীতি বলছো? মানে আমরা ক্লাস 9-10 এ একটা কথা পড়ছিলাম। কথাটা হচ্ছে আলো সবসময় সরল রেখায় মানে সমসত্ব মাধ্যমে সরল রেখায় গমন করে। আলো সবসময় কি একটা স্ট্রেইট লাইন বরাবর যায়। কেন যায়? কেন যায়? এই জিনিসটার অ্যান্সার হচ্ছে এটা। যে স্ট্রেইট লাইন বরাবর যখন আলো প্রবেশ করে ওর এনার্জি ওয়েস্ট বা এনার্জি রেডিয়েশনটা এটা কম হয়। যখন ও মানে ধরো একটু বেঁকে যাবে,
কোন একটা জায়গা দিয়ে ওর কি বেশি পরিমাণ ডিস্টেন্স কভার করতে হবে, জিনিসটা এইভাবে চিন্তা করতে হবে। ধরো তোমার কাছে একটা বর্গ আছে, এখন বর্গের এখান থেকে হচ্ছে একটা লাইট, এখান থেকে তুমি হচ্ছে ধরো একটা লাইট দিয়ে হচ্ছে আলো নিক্ষেপ করতেছো। সো আলোর হচ্ছে ওয়ে আছে তিনটা, একটা হচ্ছে ভাই এদিক বরাবর গিয়ে ঘুরে এখানে আসা, নিচ দিয়ে ঘুরে এদিক দিয়ে গিয়ে এখানে আসা, আরেকটা হচ্ছে ভাই ডিরেক্ট এদিকে চলে যাওয়া। সো ফার্মাট বলে আলো অ্যাকচুয়ালি যাবে হচ্ছে এটা, আলো চুজ করবে এই রাস্তাটা। কেন? কারণ এই রাস্তাটা ওই দুইটা রাস্তার চেয়ে দৈর্ঘ্যে ছোট এবং এখানে এনার্জি ওয়েস্টটা কম হবে। এটা হচ্ছে ফার্মাটের নীতির মূল কথা। ঠিক আছে, ফার্মাটের নীতির মূল কথা। তারপরে লাল বেগুনি সবুজ কমলা বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক নিচের কোনটা সম্পর্ক? আচ্ছা, প্রতিসরাঙ্ক। সো প্রতিসরাঙ্ক যে ব্যাপারটা, এটা কি প্রথম কথা ভাইয়া, প্রতিসরাঙ্ক এটা হচ্ছে ভাইয়া আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক 1/λ। ঠিক আছে, 1/λ। তার মানে কি যার ল্যামডা ছোট তার প্রতিসরাঙ্ক বেশি, রাইট? ওকে। লাল বেগুনি সবুজ কমলা মানে কি রেড, ভায়োলেট, গ্রিন এন্ড অরেঞ্জ, এই চারটা প্রতিসরাঙ্ক তোমাকে দেওয়া আছে। তোমার ফাইন্ড আউট করতে হবে এখানে কার ল্যামডা সবচেয়ে ছোট। ভাই বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, তার মানে বেগুনির জন্য যে প্রতিসরাঙ্ক আছে তুমি এটা সবচেয়ে বড় পাবা। বেগুনি মানে কি ভাই ভায়োলেট, সো মিউ ভায়োলেট এটা কি সবচেয়ে বড় পাবা। ভালো কথা। আমি যদি একটু জাস্ট নামগুলা লিখে থাকি, বেনি, আসহ, কলা, ভালো কথা। তার মানে বেগুনিটার তরঙ্গ দৈর্ঘ্য তুমি কি সবচেয়ে ছোট পাবা, এটার প্রতিসরাঙ্ক সবচেয়ে বড় হবে। ভালো কথা। তারপর কি নীল আছে? না ভাই নীল নাই। আসমানি আছে? আসমানি না, আসমানিও নাই। সবুজ আছে? হ্যাঁ ভাই সবুজ আছে। তারপর কোনটা আসবে? সবুজ। সবুজ মানে কি গ্রিন, সো গ্রিন মানে কি মিউ জি। ভালো কথা। তারপর হচ্ছে কি হলুদ, হলুদ আছে? না ভাই হলুদ নাই। কমলা? হ্যাঁ ভাই কমলা আছে। কমলা মানে কি? কমলা মানে হচ্ছে অরেঞ্জ, সো মিউ ও, তারপরে কি মিউ রেড। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট। তো এটা জাস্ট একটু মাথায় তো থাকবে ভাই, বেগুনি নীল, তারপর হচ্ছে আসমানি সবুজ, হলুদ, কমলা, লাল, জিনিসটা মাথায় থাকবে। দেন এই জিনিসটা দিয়ে হচ্ছে তুমি মাথার ভেতরে প্রসেস করবা। মিউ ভি সবচেয়ে বড় হবে, কেন? কারণ তরঙ্গ দৈর্ঘ্যটার সবচেয়ে ছোট। এবং এটা তোমাকে দুই ভাবে জিজ্ঞেস করতে পারতো, এটাও হইতে পারতো অপশনে, এটা অপশনে তোমার জিজ্ঞেস করতে পারতো, ইভেন জিজ্ঞেসও করছে। আমাদের হচ্ছে এটা লেটেস্ট, এটা একটু ক্রিটিক্যাল আর কি, এজন্য হচ্ছে এমন মনে হয়। সো রাইট অ্যান্সার হুইচ ওয়ান? রাইট অ্যান্সার হচ্ছে ভাই আমাদের কোনটা? আই গেস ঘ নম্বর, রাইট? হ্যাঁ, মিউ ভি সবচেয়ে বড়, তারপর মিউ জি, মিউ না ও, তারপর হচ্ছে মিউ আর। ঘ নম্বর। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে না? করে না কোনটার উপর? মাধ্যমদের প্রকৃতি, মাধ্যমের আলোকীয় ঘনত্ব, আলোর বর্ণ এবং আপতন কোণ। এখানে কি বলছে ভাই? প্রতিসরাঙ্ক। কি প্রতিসরাঙ্ক? দেখো প্রতিসরণ বা প্রতিসরাঙ্ক ব্যাপারটা তুমি যখন এক্সপ্লেইন করতে চাবা, ওখানে স্নেলের সূত্র আসে। স্নেল যখন বলছিল, কথাগুলো এইভাবে শুরু হয়েছে যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম, মানে কি দুইটা মাধ্যম থাকবে নির্দিষ্ট করা, তার মানে দুইটা মাধ্যমের উপর নির্ভর করে। নির্দিষ্ট বর্ণ, তার মানে আলোর বর্ণের উপর প্রতিসরাঙ্ক ডিপেন্ড করে, অলরেডি বাইরে দেখছি। একজন নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণ, যখন একটা নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের জন্য আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে, এর আপতন কোণ এবং প্রতিসরণ কোণের যে রেশিও, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, রাইট? তার মানে আপতন কোণ যদি চেঞ্জ হয় প্রতিসরাঙ্ক চেঞ্জ হবে, আপতন কোণ যদি ভিন্ন হয় প্রতিসরাঙ্ক ভিন্ন হবে। তার মানে এটার অ্যান্সার কোনটা ভাই? এটার অ্যান্সার কোনটা বলো? মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে, আলোকের ঘনত্বের উপর ডিপেন্ড করে, আলোর বর্ণের উপর ডিপেন্ড করে, এবং আপতন কোণের উপর তো ডিপেন্ড করবে, রাইট? এটার উপর ডিপেন্ড করবে, এটার উপর ডিপেন্ড করবে, এটার উপর ডিপেন্ড করবে, এটার উপরও তো প্রতিসরাঙ্ক ডিপেন্ড করার কথা, ডিপেন্ড করবে। বাট এখানে আমাদের তো রাইট অ্যান্সারই নেই, বাট এখানে রাইট অ্যান্সার দেওয়া আছে আলোর বর্ণ। বাট অ্যাকচুয়ালি চারটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে, আলোকীয় ঘনত্বের উপর ডিপেন্ড করে। ভাই প্রতিসরাঙ্ক ব্যাপারটা কি বলো? প্রতিসরাঙ্ক এটা কি? ল্যামডার ব্যস্তানুপাতিক, রাইট? যার ল্যামডা ছোট, ল্যামডা ছোট প্রতিসরাঙ্ক কি হবে? বড় হবে। তার ল্যামডা বড়, তার প্রতিসরাঙ্ক ছোট হবে। এই জন্যই আমার স্নেলের সূত্রের মধ্যে এরকম একটা কথা বলা আছে, একজোড়া একটা নির্দিষ্ট বর্ণ মানে কি এটা ফিক্সড করে দিছে। কেন ফিক্সড করে দিছে? কারণ ডিপেন্ড করে বলে ফিক্সড করে দিছে, নয়তো ফিক্সড করতো না। সো এখানে রাইট অ্যান্সার নাই, বাট যেহেতু এটা দেওয়া আছে এটাই দাগাবা। ইসাক স্যারের এটা কিন্তু ইসাক স্যারের বইয়ের, সো মেডিকেলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটাই দাগাবা। ওকে, আমাদের তারপরে কি এটা? কোন সম্পর্কটি সঠিক? MUB সমান কি? CB বাই CA, রাইট? C ডিভাইড MUB এটা কি? মিউ বি ডিভাইড বাই মিউ এ সমান কি? CA ডিভাইড বাই
সিবি, রাইট, বি নাম্বার। বায়ু সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ু মাধ্যমে 45 ডিগ্রি কোণে একটি আলোকরশ্মি ওই মাধ্যমে আপতিত হলে প্রতিসরাঙ্কের জন্য বিচ্যুতি। আচ্ছা, বিচ্যুতির ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। এটা মেইনলি আমাদের প্রিজমের মধ্যে থাকে, বাট এখানে একটু আমরা দেখে নিই বিচ্যুতির ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ধরো তোমার কাছে হচ্ছে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, তোমার কাছে হচ্ছে বায়ু থেকে একটা আলোকরশ্মি অন্য একটা মাধ্যমে আপতিত হচ্ছে। সো আলোকরশ্মিটা যেহেতু ঘন মাধ্যমে আপতিত হচ্ছে, ধরো এটাকে বললাম আই, এটাকে বললাম হচ্ছে আর। সো আলো যাওয়ার কথা ছিল কোন দিক বরাবর ভাইয়া? আলো অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল এদিক বরাবর। দেখো, আলো যাওয়ার কথা ছিল এদিক বরাবর, বাট চলে গেছে এদিক বরাবর। সো এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ। এটা কি আমাদের বিচ্যুতি কোণ? ধরো আমরা বললাম হচ্ছে এটা থিটা। সো আমি থিটাকে কি লিখতে পারি? থিটাকে লিখতে পারি হচ্ছে ভাইয়া আই মাইনাস আর। তো তোমাকে হচ্ছে এখানে আই মাইনাস আরটা বের করতে হবে। ঠিক আছে, আই মাইনাস আরটা বের করতে হবে। এটাই তোমার মেইন ফাইন্ড আউট। বুঝতে পারছি? ওকে। এখন এটা যদি আমরা বের করার ট্রাই করি, সাপোজ এটা হচ্ছে ভাইয়া 1 নাম্বার এবং এটা হচ্ছে 2 নাম্বার। সো 1 এর সাপেক্ষে যে 2 এর প্রতিসরাঙ্ক, এটা কি হবে? sin i ডিভাইড বাই sin r। ভালো কথা। 1 এর সাপেক্ষে 2 এর প্রতিসরাঙ্ক ডিরেক্ট কত দেওয়া? ভাইয়া প্রতিসরাঙ্ক √2 দেওয়া। ভালো কথা। আর 45 ডিগ্রি কোণে আপতিত ছিল, রাইট? sin 45 ডিভাইড বাই sin r। ওকে। সো sin r তুমি এই পাশে নিয়ে আসো। এটা কত আসবে? sin 45 হচ্ছে 1/√2 আর এটা কত? √2। 1/√2 আর নিচে √2, তার মানে কত? হাফ। সো sin r কত? sin r হচ্ছে হাফ, তার মানে r এর মান কত আসবে? sin কত ডিগ্রি মান? হাফ, 30 ডিগ্রি। তার মানে কি অ্যাকচুয়ালি 60 ডিগ্রি কোণে আপতিত হয়, 30 ডিগ্রি কোণে প্রতিসরিত হচ্ছে। প্রতিসরিত হইলে আমার কত কোণ থাকবে? আর এটা হচ্ছে ভাই সরি 45 ডিগ্রি কোণ আর এটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে কত? 15 ডিগ্রি। সো কৌণিক বিচ্যুতি বা কৌণিকভাবে এরা 15 ডিগ্রি বেঁকে গেছে। মানে কতটুকু বেঁকে গেছে, এটা হচ্ছে বিচ্যুতি। অ্যানসার ইজ ক। আলো যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তখন আলোর তরঙ্গের কি পরিবর্তন হয়? আলোর তরঙ্গের কি পরিবর্তন হয়? তরঙ্গের কম্পাঙ্ক কখনো চেঞ্জ হবে না। আলোর তরঙ্গের কম্পাঙ্ক কখনো চেঞ্জ হবে না। রং মানে কি? বর্ণ, রাইট? রং মানে কি? বর্ণ। তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে না, রাইট? বেগ, বেগ কি? হ্যাঁ, চেঞ্জ হইতে পারে, বাট রং কখনো চেঞ্জ হবে না। সবুজ আলো কি লাল? তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি এই পাশ দিয়ে হচ্ছে সবুজ আলো প্রবেশ করাইছো, ওই পাশে গিয়ে কি লাল হয়ে যাবে? না ভাই, লাল হবে না, ওইটা সবুজই থাকবে। বাট ওইটার মেইনলি কি হবে? বেগটা পরিবর্তন হবে, রাইট? বেগ পরিবর্তন হবে। সো অ্যানসার কি হবে? বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, রাইট? ওকে, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য। প্রতিসরণের সময় যে রাশিটির পরিবর্তন হয় না, কম্পাঙ্ক, এটা অলরেডি বলছি, কারণ এটা এনার্জির উপর ডিপেন্ড করে। আচ্ছা, কম্পাঙ্ক কেন পরিবর্তন হয় না? কারণ প্লাঙ্ক বলে গেছে ই সমান কি এইচ এফ। আচ্ছা, অনেকে এখান থেকে বলতে পারো যে ভাইয়া এইচ সি বাই ল্যামডা। না ভাইয়া, দিস ইজ নট ট্রু। প্লাঙ্ক এটা বলে গেছে। এখন এটা বলার মানে এটা বের করার জন্য মাঝে মাঝে আমাদের এফ দেওয়া থাকে, এই জন্য আমরা সি বাই ল্যামডা ইউজ করি। সো প্লাঙ্ক যেটা বলে গেছে যে এনার্জি কোয়ান্টাইজড, ব্যাপারটা শুধুমাত্র ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। এখন এনার্জি কনজারভেশন মানে কি? মানে হচ্ছে একটা ধরো তলের উপর আলো পড়ছে, তল থেকে বের হয়ে গেছে, এনার্জি কনজার্ভ থাকবে, মানে কি? ফ্রিকোয়েন্সি কনজার্ভ থাকবে। সো ফ্রিকোয়েন্সি দুইটারই ক্ষেত্রেই সেম থাকবে। ওকে। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটা? এটা হচ্ছে সিলিকা, মানে সেমিকন্ডাক্টর। যেহেতু কোন কারণে আলোর বর্ণ ভিন্ন হয়? আলোর বর্ণ ভিন্ন হয় কিসের জন্য? ল্যামডার ডিফারেন্সের জন্য, রাইট? এই যে 400 থেকে 700 ন্যানোমিটার বেগুনি থেকে লাল পর্যন্ত যায়। সো ল্যামডা মেইনলি ডিফারেন্সের জন্য বা তরঙ্গ দৈর্ঘ্যের। নিচে কোনটি লেন্স প্রস্তুতকারক সমীকরণ? দেখো 1/f সমান কি? মিউ মাইনাস 1। অ্যাকচুয়ালি এরকম না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম যে 1/f সমান হচ্ছে মিউ 2 বাই মিউ 1 মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। আমরা যেহেতু যেই মাধ্যম থেকে হচ্ছে আলো প্রবেশ করছে ওই মাধ্যমটাকে বায়ু ধরে নেই। বায়ু ধরে নিলে হচ্ছে আমাদের মিউ 1 কত আসে? মিউ 1 হচ্ছে ভাই 1 ধরে নিই। ঠিক আছে? জাস্ট আমাদের বোঝার জন্য আর। সো মিউ 2 কে আমরা মিউ ধরে নিই। তখন মিউ 2 কে আমরা মিউ ধরে নিই। সো মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। which one? খ। আই গেস ক্লিয়ার। লেন্সের বক্রতার কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখাকে কি বলে? বক্রতার কেন্দ্র মানে কি? এটা হচ্ছে ধরো একটা লেন্স, এটা হচ্ছে একটা লেন্স। সো বক্রতার কেন্দ্র মানে কি? এটা। এটা ধরো এটার কেন্দ্র হচ্ছে এখানে, আর এটা যেটা আছে এই যে বাম পাশের লেন্সটা আছে, বাম পাশের লেন্সটার কেন্দ্র হচ্ছে এখানে। সো এই দুইটা রেখাকে আমি যুক্ত করব। যুক্ত করলে আমি এটাকে কি বলি? এটাকে ভাইরা বলে হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ। এগুলো আসলে 9 10 এর পড়া, রাইট? ওকে। কত ডিগ্রি হলে তাকে ক্ষুদ্র উন্মেষ দর্পণ বলে? আচ্ছা, আমাদের হচ্ছে পড়াশোনার যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে ক্ষুদ্র উন্মেষ নিয়ে মেইনলি আমরা পড়ে থাকি। ক্ষুদ্র উন্মেষ মানে কি? মানে হচ্ছে এই যে বক্রতাটা আছে, বক্রতাটা কিন্তু তুমি যখন বৃদ্ধি করবা, এই যে দেখো কেন্দ্রের মধ্যে একটা কোণ উৎপন্ন করতেছে। মানে কতটুকু অংশ নিয়ে তুমি কাজ করতেছো? যে এই লেন্সটা পুরোটা নিয়ে কাজ করতেছো নাকি ছোট একটা অংশ নিয়ে কাজ করতেছো? স্টিল এটা কিন্তু কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করতেছে। সো এটা হচ্ছে আমার উন্মেষ।
আমরা এটা ছোট কেন নেই? কারণ ছোট নিলে এই জিনিসটা অ্যাকচুয়ালি বক্র মনে হবে না। তুমি চিন্তা করে দেখো ভাইয়া, তুমি জাস্ট এভাবে চিন্তা করে দেখো। এই জিনিসটা ছোট কেন নেই একটু বোঝার ট্রাই করো। ধরো ভাই হচ্ছে এরকম নিলাম। এটা। ঠিক আছে? এটা নিলাম এবং এটার কেন্দ্র হচ্ছে এখানে যুক্ত হইছে। ভালো কথা। এটা মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া ২০-৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করবে। রাইট? আচ্ছা, ভালো কথা। ২০-৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভাই কি করলাম? আরেকটু ছোট জায়গা নিলাম। ছোট জায়গা নিলে দেখো এই যে কোণটা আছে, কোণটা কি আরো ছোট হয়ে যাচ্ছে না? হ্যাঁ ভাই, ছোট হয়ে যাচ্ছে। আগে ছিল হচ্ছে এই পুরাটা, এখন হচ্ছে এতটুকু। সো অবশ্যই কোণ ছোট হয়ে যাচ্ছে। আরো যদি ছোট নেই, কি করলাম? ধরো আরো ছোট নিছি। এই যে সরি, একটু ঠান্ডা লেগে গেছে। এখন দেখো উন্মেষ কি আরো ছোট হয়ে গেছে। সো এইজন্য হচ্ছে ভাইরা, দেখো তুমি বেগুনি থেকে সাদা আসছো, সাদা থেকে পিঙ্কে আসছো। সো এখন যে বেগুনিটা নিয়ে যে সরি সবুজটা নিয়ে যে বক্রতাটা ছিল বা বাঁকাটা ছিল, সাদাটা নিয়ে কিন্তু সেম বাঁকা না, আরো বাঁকা কমে গেছে। এখন হচ্ছে এতটুকু বাঁকা। আর যদি আমরা পিঙ্কটা নিই, পিঙ্কটা হচ্ছে আরো বাঁকা। তার মানে এই জিনিসটা দেখতে মোটামুটি একটু, যদিও না, বাট আমরা দেখে ধরে নিতে পারি যে এটা একটা সমতল দর্পণ। ধরে নিতে পারো, রাইট? সো এখানে এরকম ধরলে আমাদের ক্যালকুলেশন গুলো ইজি হয়। এবং কখন ইজি হয়? যখন উন্মেষ বা আমাদের হচ্ছে এই যে কোণটা আছে, কোণটা মোটামুটি ছোট হয়। কত ছোট হয়? সো ১০ এর চেয়ে কম হইলে। এখানে কোথাও ১০ পাবা, কোথাও ৮ পাবা, কোথাও ৬ পাবা। প্যারা নাই। ১৬ সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরত্বে রাখলে বাস্তব বিম্বের আকার বস্তুর আকারে দ্বিগুণ হবে? আচ্ছা, বাস্তব বিম্বের আকার। বিম্ব মানে কি ভি, বস্তু মানে কি ইউ। বস্তুর কি দ্বিগুণ হবে? তার মানে ভি সমান 2u। সো আমরা জানি যে ভাই 1/f সমান হচ্ছে 1/u প্লাস 1/v। এফ কত দেওয়া ভাইয়া? ১৬ সেন্টিমিটার। যেহেতু উত্তল লেন্স পজিটিভ হবে, রাইট? সো 1/u, ইউর মান কত? ভাই আমরা জানি না। ভি মান কত? হ্যাঁ ভাই জানি, 1/2u। সো এটা যদি আমরা সলভ করি, 1/u কমন, এটা কি আসবে? 1/1 প্লাস 1/2। ওকে, ভালো কথা। সো এটা 1/16। ওকে, 1/u, এখানে হচ্ছে তুমি লসাগু করো না ২। সো এখানে কত আসবে? ২ প্লাস ১। ২ দিয়ে ১৬ কাটো ৮, ২ একে ৩, ৩ ৮ কত? ২৪। তার মানে 1/u সমান কত? 1/24। 1/u সমান 1/24 যদি হয়, তাহলে ইউ কত? ইউ হচ্ছে ভাই ২৪। ২৪ কুই? ক নাম্বার? রাইট? ক নাম্বার ইজ রাইট। ওকে। উত্তল লেন্সের ক্ষেত্রে এত কোনটা সত্য? আচ্ছা, এই জিনিসগুলা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। স্পেশালি মেডিকেলের জন্য। ভাইরা এইজন্য হচ্ছে আলাদা করে এই জিনিসটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? দেখো ভাই, আলাদা করে লিখে রাখছি। IMP ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কেন ইম্পোর্টেন্ট? কারণ তোমাদের ক্লাস নেওয়ার আগেই ভাই অন্তর সাথে কথা বলতেছিলাম যে মেডিকেলে যদি জিজ্ঞেস করে এবছর, খুব হাই চান্স জাস্ট এটা থেকে জিজ্ঞেস করবে। এজন্য ভাই কি করছে, এটা হচ্ছে আলাদা করে একটা বইয়ের মধ্যে যে শীটটা আছে বা বইয়ের মধ্যে যে একটা পেজ আছে, পেজটা ছবি তুলে নিয়ে আসছি। তোমাদের হচ্ছে জাস্ট একটু ছবিটা গোছ করবা। ছবিটা যে গোছ করবা, কিছু ইনফরমেশন হচ্ছে ভাইয়া বলে দিই। একটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে, আর একটা হচ্ছে অবতল লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? অবতল লেন্সের ক্ষেত্রে। এখন দেখো, উত্তল লেন্সের মধ্যে তুমি যেখানেই বস্তু দেখবা, আচ্ছা অবতল লেন্সের মধ্যে তুমি যেখানেই একটু তাকাবা, তাকালে তোমার দেখবা এখানে অ্যাকচুয়ালি অবাস্তব বিম্ব গঠিত হচ্ছে। কি গঠিত হচ্ছে? অবাস্তব। তার মানে কি অবতল লেন্সে অলওয়েজ অবাস্তব হয়। অবতল লেন্সে কখনো বাস্তব হয় না। উত্তল লেন্সে কি হয়? উত্তল লেন্সে দুইটাই হয় ভাইয়া। দেখো, এই যে বাস্তব, 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 বাস্তব। ঠিক আছে? হ্যাঁ, এটাও বাস্তব। বাট এই যে বাবা যে এখানে অবাস্তব বসে আছে। তার মানে উত্তল লেন্সের মধ্যে বাস্তব অবাস্তব দুইটাই গঠিত হয়। সো উত্তল লেন্সের অবাস্তবটা কখন গঠিত হয়? যখন তুমি আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখবা বস্তুটা। বস্তুটা যখন আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখ, আলোক কেন্দ্র এবং কি এফ দূরত্বের মাঝে। আলোক কেন্দ্র মানে কি? তুমি যদি লেন্সটা একটু চিন্তা করো, লেন্সটা এরকম। আবার কি দিল? ধরো লেন্সটা হচ্ছে এরকম। সো আলোক কেন্দ্র মানে কি? আলোক কেন্দ্র মানে হচ্ছে ভাই এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সি। সো এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সি। সো এই যে এই পজিশনে যখন তুমি বস্তু রাখবা, এখানে কি গঠিত হবে? এখানে হচ্ছে তোমার অবাস্তব বিম্ব গঠিত হবে। তো এই ক্ষেত্রে এম এর ভ্যালুগুলো তুমি একটু খেয়াল রাখবা। অসীম দূরত্বে ইউ ইনফিনিটিতে তোমার বাস্তব বলটা আকারে বস্তুর চেয়ে অত্যন্ত ছোট। 2f অপেক্ষা বেশি দূরে, তখন এই ভ্যালুগুলো হয়। 2f এর দূরত্বে বা 2f বা ফোকাসের মধ্যে রাখলে, তারপর হচ্ছে কখন কি রাখলে কি হয়, জিনিসটা হচ্ছে একটু ভালো মতো খেয়াল করবা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভাই, আবারও বলে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা একটু। তোমাদের মেডিকেলের কোয়েশ্চেন হোক, তারপরে দেখবা যে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। এজন্য ভাইরা আলাদা করে এখানে স্লাইড এড করে দিছি। ঠিক আছে? ওকে। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে 1000 সেন্টিমিটার। 1000 সেন্টিমিটার মানে কত ভাইয়া? 1000 1000 সেন্টিমিটার মানে হচ্ছে ভাইয়া 10 মিটার। মানে 100 দিয়ে ভাগ করো তাহলে কত আসে? 10 মিটার, রাইট? লেন্সের ক্ষমতা P সমান কি ভাইয়া?
1/f। সো 1/10 তার মানে কি 1/10 মানে কি? আচ্ছা এখানে 1 বাই ডিরেক্ট 10ই আছে এন ডায়োপ্টার। ওকে প্লাস 1.5 এবং এত ক্ষমতার দুটো উত্তল লেন্স পরস্পর সংস্পর্শে রাখলে সংযোগটি তুল্য ক্ষমতা। আচ্ছা আমরা তুল্য ফোকাস দূরত্ব কি যেন পাইছি 1/f সমান 1/f1 প্লাস 1/f2। 1/f মানে কি ভাই পি আর 1/f1 মানে কি p1 প্লাস p2। তারপরে সিম্পলি তুমি যোগ করে দাও প্লাস 1.5 প্লাস মাইনাস 3.5 তার মানে কত আসবে মাইনাস 2.0। 2.0 মানে টু একটা রাইট মাইনাস বা নেগেটিভ কিন্তু নট পজিটিভ, এটা কিন্তু দাগাবা না। ওকে লেন্সের ক্ষমতার মাত্রা, ক্ষমতার সমান কি ক্ষমতা পি সমান হচ্ছে 1/f। এফ মানে কি ভাই এটার একক কি একক হচ্ছে মিটার, এটার মাত্রা কি মাত্রা হচ্ছে ভাই এল। তার মানে এটার মাত্রা কি হবে এর উল্টাটা, সো এল ইনভার্স রাইট। এল ইনভার্স মানে কি খ। ওকে চশমার ক্ষমতা যদি +2 ডায়োপ্টার হয় তাহলে লেন্সটি নিচে কোনটা হবে? পজিটিভ ক্ষমতা কখন হয়? যখন ফোকাস পজিটিভ হয়, আর ফোকাস পজিটিভ হয় উত্তল লেন্সের ক্ষেত্রে রাইট। তার মানে এটা হবে হচ্ছে এক হচ্ছে উত্তল হবে আর ফোকাস দূরত্ব কি হবে 1/2 মিটার বা 0.5 মিটার। 0.5 মিটার মানে কি 50 সেন্টিমিটার। সো 50 সেন্টিমিটার হুইচ ওয়ান ঘ। ওকে সরল অনুবীক্ষণ যন্ত্রে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? এটা কি সরল অনুবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে যে আতসিক কাচ যেটা আছে কাচ দিয়ে বসে রেখে তুমি নরমালি যেরকম থাকে ওইরকম দেখতে পাও, সোজা এবং একটু বিবর্ধন বেশি না, তো সোজা এবং বিবর্ধিত। জটিল গঠিত চূড়ান্ত বিম্ব কি রকম হয়? জটিল যেটা আছে এটাতে মেইনলি উল্টা বিম্ব পাওয়া যায় এবং এটা কি হয় মানে এখানে মেইনলি দুইটা লেন্স ইউজ করা হয়, তো প্রথম লেন্সটা সোজা বিম্ব গঠন করে পরের লেন্সটা হচ্ছে উল্টা বিম্ব গঠন করে এবং একটু একটু অনেক বিবর্ধিত হয়। সো এখানে কি হবে উল্টা এবং বিবর্ধিত। যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হয় আলোর বিচ্যুতি, মানে আলোর বিচ্যুতি মেইনলি ডিপেন্ড করে হচ্ছে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যের উপর। যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট তার বিচ্যুতি সবচেয়ে বেশি। বিচ্যুতি কি তরঙ্গ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য। সো যার বিচ্যুতি সবচেয়ে বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কি সবচেয়ে ছোট হবে। মানে আমি উল্টা বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য যা ছোট তার বিচ্যুতি সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য ছোট কার হয় ভাই বেগুনি, বেগুনি বিচ্যুতি সবচেয়ে বেশি, লালের বিচ্যুতি সবচেয়ে কম হবে। সো সবচেয়ে ব্রড রেঞ্জের বিচ্যুতি দেখবা বেগুনি এবং লালের মাঝে। বেগুনি নাই তারপরটা কি নীল, তাহলে অ্যান্সার কি হবে নীল এবং লালের মাঝে। আচ্ছা হলুদ হলুদ অপেক্ষা এক্স্যাক্টলি বেগুনি। যৌগীয় অনুবীক্ষণ যন্ত্রে বেশি বিবর্ধন পেতে হলে কি করতে হবে? অভিলক্ষের ফোকাস দূরত্ব কম হবে এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব বেশি হবে, বা তুমি হচ্ছে এদের যে নলটা আছে নলটার দৈর্ঘ্য তুমি বাড়াইতে পারো। জটিল অনুবীক্ষণ যন্ত্রে কয়টা লেন্স থাকে? দুইটা লেন্স অলরেডি বলছি, প্রথমটা হচ্ছে সোজা, পরেরটা হচ্ছে উল্টা বিম্ব গঠন করে। ওকে একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রে আচ্ছা দুইটার অভিলক্ষ এবং অভিনেত্রের বিম্ব দেওয়া আছে, মোট বিবর্ধন কি হবে সিম্পলি গুণ করে দিবা। কোন অনুবীক্ষণ যন্ত্রে নলের দৈর্ঘ্য বৃদ্ধি করলে হ্যাঁ এটাও বৃদ্ধি পাবে। অনুবীক্ষণ যন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? অনুবীক্ষণ যন্ত্রের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? অভিলক্ষ লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব তার ফোকাস দূরত্বে ছোট হয়। অভিলক্ষে লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব তার ফোকাস দূরত্বে ছোট হয়। ফোকাস দূরত্বে ছোট হলে তুমি অ্যাকচুয়ালি প্রতিবিম্ব পাবাই না, অবাস্তব হয়ে যাবে। অবাস্তব বিম্বের প্রতিবিম্ব তুমি অভিনেত্রে পাবা না, বা আমাদের আইপিস যেটা আছে মানে চোখের সামনে যে লেন্সটা থাকে ওইখানে তুমি পাবা না। দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে? ভাই প্রিজম। মানে আমি যদি সিম্পলি বলি ভাই এটা হচ্ছে প্রিজম, দেখছো তো এটা এরকম থাকে দুইটা হেলানো তল, এটা একটা প্রতিসারক মাধ্যম, এটা হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম। সো এটা হচ্ছে প্রিজম। ওকে এখানে এ দেওয়া আছে ল্যামডা দেওয়া আছে মিউ কত? আচ্ছা মিউ মিউ সমান কি ভাইয়া সাইন আই ডিভাইড বাই সাইন আর। আই আর কি আর হচ্ছে ভাই নির্গমন কোণ রাইট, আই হচ্ছে আপতন কোণ। এটা কিন্তু প্রতিসরণ কোণ না, এটা হচ্ছে নির্গমন। মানে আমাদের এরকম তো লেন্সটা থাকে, এখানে হচ্ছে আলো আসছে এখান দিয়ে যে বের হয়ে গেছে এই যে এটা হচ্ছে আই আর এটা হচ্ছে আমাদের আর। সো নির্গমন কোণটা হচ্ছে আর। আমি আই কে এভাবে লিখবো না, আই কে হচ্ছে এভাবে লিখবো যে প্রিজম কোণ প্লাস ল্যামডা ডিভাইড বাই 2 আর এখানে কি সাইন আর সমান হচ্ছে এ ডিভাইড বাই 2। সো ভ্যালুগুলো একটু খেয়াল রাখবা। আর এর জায়গায় কি লিখছি এ প্লাস ল্যামডা ডিভাইড বাই 2, আর এর জায়গায় লিখছি এ বাই 2। তো ভ্যালুগুলো একটু বসায় দাও। এ হচ্ছে 60, ল্যামডা হচ্ছে 30, 60 প্লাস 30 90, 90 2 দিয়ে ভাগ করো 45। সাইন এটা কত? এ হচ্ছে কি 60 তো 30, 45 মানে কত 1/√2 ডিভাইড বাই 30 কত হাফ। সো উপরে 2 আর নিচে কত √2। এটা করলে √2 হুইচ ওয়ান 1.414 রাইট। এটা তো সবাই জানে। নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে সরু প্রিজমের ক্ষেত্রে কোনটা সত্য? সরু প্রিজমের ক্ষেত্রে ল্যামডা সমান কি হয় এ মিউ মাইনাস 1। প্রিজমের ন্যূনতম বিচ্যুতির জন্য কি হয় ভাইয়া? প্রথম নির্গমন কোণ আর দ্বিতীয় নির্গমন কোণ দুইটা সমান লাগে, মানে আপতন কোণ এবং নির্গমন কোণ দুইটা সরি ভাই বলছে আপতন কোণ এবং নির্গমন কোণ। হ্যাঁ ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এই যে এটা হচ্ছে একটা আপতন কোণ আই,
এটা হচ্ছে আমাদের নির্গমন কোণ আর। সো আই এবং আর দুইটা সমান হওয়া লাগে। ওকে। কোনটি বিচ্ছুরক মাধ্যম নয়? হ্যাঁ, পানি, হ্যাঁ বিচ্ছুরক মাধ্যম। কাঁচ, হ্যাঁ মাধ্যম। গ্লাসের মানে মেইন কথা হচ্ছে পানি, বায়ুর যেগুলা একটু ঘন ওইগুলাই বিচ্ছুরক মাধ্যম। সো বায়ু না। যে দুটি আলোর জন্য কণিক বিচ্ছুরণ সর্বাধিক কার জন্য হয়? যাদের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স সবচেয়ে বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স কার বেশি? হ্যাঁ, ডিফারেন্স কার বেশি? ডিফারেন্স কার বেশি হবে এখানে? লাল এবং নীল, রাইট? বেগুনি। হ্যাঁ, লাল এবং নীলের ডিফারেন্স, তরঙ্গ দৈর্ঘ্যের ডিফারেন্স সবচেয়ে বেশি। সো এটা হবে। সূর্যের আলোর বিচ্ছুরণ কোন রংটি থাকে না? ভাই সূর্যের আলোর মধ্যে সবগুলাই থাকে, শুধুমাত্র কালো বাদে। কালো কোনো কালার না। কালো মানে কি ওইখানে অ্যাকচুয়ালি কালার অ্যাবজর্ব করে নিচ্ছে। কালো কোনো কালার না কিন্তু। কালো এবং সাদা এই ২ টা কোনো রং না। সাদা মানে কি এখানে সব রং আছে এবং কালো মানে কি ওইখানে অ্যাকচুয়ালি কোনো বর্ণ নাই বা রং নাই। সো কালো। ওকে। আ একটা খুব থমাস আলভা এডিসন তোমরা হয়তো সবাই শুনছো উনার নাম। এটা খুব ইন্টারেস্টিং কোট আছে উনার। "There is no substitute for hard work." সো একটা জিনিস মনে রাখবা যে ভাইয়া তুমি মেডিকেলে পড়ছো, ঠিক আছে? তোমার কাছে সবচেয়ে পেইনফুল মনে হচ্ছে এখনের সময়টা, রাইট? তুমি যতই প্রিপারেশন নিচ্ছ, যতই পড়তেছো অ্যাকচুয়ালি পড়াশোনা আগাচ্ছে না। ভাইয়ার এক্সপেরিয়েন্স থেকে একটা কথা বলতেছি, এই জিনিসটা আসলে কিছুই না। এই জিনিসগুলো সবগুলো নিমিষেই তোমার উইদিন 20 or 30 সেকেন্ডস এ শেষ হয়ে যাবে। জাস্ট যদি তুমি এই জিনিসটা শোনো যে তুমি আসলে মেডিকেলে চান্স পাইছো। জাস্ট এই জিনিসটা যদি তোমার অ্যাকচুয়ালি বুস্ট করবে তোমাকে। এত পরিশ্রম, এত কিছু, কিছুই না। তখন মনে হবে না আমাকে আরো ভালো কিছু করতে হবে, আরো হার্ড ওয়ার্ক করতে হবে। বাট একটাই কথা ভাইয়া, যদি ভালো মতো নিজেকে প্রিপেয়ার করে থাকো, একটা না একটা জায়গায় চান্স পাবা। তোমার এখন মনে হচ্ছে ভাই আমি ডিএমসি তে চান্স পাবো। বিশ্বাস করো মানে তোমাদের দেখো এই চিন্তাটা হয়তো আসছে। তোমাদের রেজাল্ট দেখছি এবছর। আম আশানুরূপ হয় নাই অনেকেরই। একটা জিনিস যে ভাইয়া তুমি রেজাল্ট দেওয়ার আগে তোমাদের টার্গেট কি ছিল? ভাই ডিএমসি তে চান্স পাবো। বাট দেখবা রেজাল্ট দেওয়ার পরেই মেডিকেল অ্যাসপিরেন্টরা ২ টা ভাগে ভাগ হয়ে গেছে। যে না আমার ডিএমসি না আমার মেডিকেলে চান্স পাইতে হবে। এখন অনেক সময় তো চলে যাচ্ছে, রাইট? এখন দেখবা আরো একটা ভাগ এখানে এড হইছে। না আমার মেডিকেলে না আমার ডেন্টালে চান্স পাইলেই হবে। কেন করতেছে জানো? কারণ ওরা আগের সময়গুলাতে হার্ড ওয়ার্ক করে নাই। যত বেশি এফ আম পড়াশোনা করতো বা যত বেশি কষ্ট করে পড়তো বা যত বেশি অ্যাকচুয়ালি এই যে আছে না আরামপ্রিয় মানুষ এই জিনিসটা এভয়েড করে চলতো, তত বেশি এখন কি হতো? অ্যাকচুয়ালি তুমি তোমার লক্ষ্য যেটা আছে স্থির রাখতে পারতা। কন্টিনিউয়াসলি লক্ষ্য চেঞ্জ হচ্ছে কেন? কারণ মানুষ আগে ফাঁকিবাজি করে আসছে। সো এই ফাঁকিবাজিটা এট লিস্ট অ্যাডমিশন পিরিয়ড এ করবা না। এট লিস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে ভাইয়া আমি যদি ফাঁকি দেই অ্যাকচুয়ালি নিজেকে ফাঁকি দিচ্ছি, নিজের ভবিষ্যৎকে ফাঁকি দিচ্ছি। তুমি মেডিকেলে চান্স পাও তোমার ফ্যামিলির জন্য? না ভাইয়া এটা নিজেরই ভালো। নিজের জন্য চান্স পাচ্ছ। তোমার ফিউচারটা সুন্দর মতো নিজে গড়তে পারবা। এখানে অনেক ব্রিলিয়ান্ট মানুষ, অনেক চিন্তাশীল মানুষ আসে। ওদের সংস্পর্শে আসলে তুমি নিজের মেন্টালিটি ডেভেলপ করতে পারবা, পার্সোনালিটি ডেভেলপ করতে পারবা। সো এই জিনিসগুলো সম্পূর্ণ তোমার জন্য। সো এই যে ফিউচারে ভালো থাকা, ফিউচারে সুন্দর মতো সবাইকে নিয়ে একসাথে আড্ডা দেওয়া, এই জিনিসটা করা, ওইটা করা। এই জিনিসগুলোর জন্য এটলিস্ট এখন সময়টা ভালোমতো ইমপ্লিমেন্ট করো। ভালোমতো পড়াশোনা করো। আর ভাইয়েরা তো আছে তোমাদের জন্য অলওয়েজ। যদি কোনো প্রবলেম ফেস করো, ভাইদের শিখপরিচিত জানাতে পারো। ঠিক আছে? আর হার্ড ওয়ার্ক নেভার পেইজ অফ। সবসময় কি করবে? হার্ড ওয়ার্ক তোমাকে পে করতে থাকবে। ঠিক আছে? সরি হার্ড ওয়ার্ক নেভার পেইজ অফ না। মানে লেজিনেস নেভার পেইজ অফ এটা এরকম। হার্ড ওয়ার্ক অলওয়েজ পে। এরকম একটা কথা আছে যে হার্ড ওয়ার্ক তোমাকে সবসময় দিতেই থাকবে। একটা না একটা ওয়েতে দিতে থাকবে। সো অবশ্যই হার্ড ওয়ার্ক করবা। আর যত বেশি পারো তত বেশি পড়াশোনা করবা। একটা কথা হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নাই। অনেকে শর্টকাট খোঁজে, শর্টকাট নাই। সো ট্রাই করবা সবকিছু সুন্দর মতো ম্যানেজ করার জন্য। আর এই তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চান্স পাওয়ার পর অবশ্যই ভাইয়াদের জানাবা। ভাইরা আছে তোমাদের জন্য। ঠিক আছে? এই তো। আল্লাহ হাফেজ সবাইকে।